নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ মহালয়া। আর ভিডিওর শুরুতেই মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাই। যে সিদ্ধান্তটা হলো মোহনবাগান ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলার জন্য ইরানে যায়নি, সেই সিদ্ধান্তটা। কারণ গতকাল রাত থেকেই অলরেডি ইরানে যুদ্ধ শুরু হয়ে গেছে, ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে। তো এই সিচুয়েশানে মোহনবাগান যদি ইরানে খেলতে যেত, অবশ্যই কিন্তু একটা প্রাণহানির আশঙ্কা থাকতো। তো মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের জন্য এএফসি কী সিদ্ধান্ত দেবে, 3 পয়েন্ট কে পাবে, এই বিষয়টা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচটা নিয়ে কথা বলবো। তো বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো তোমরা কম বেশি সবাই জানো, আজকে মানে 2 তারিখ 2রা অক্টোবর মোহনবাগানের সাথে ইরানের ট্র্যাক্টর এফসির খেলা ছিল, এবং সেই খেলাটা ছিল মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, মানে ইরানে গিয়ে খেলতে হতো। আর ইরানের বর্তমান পরিস্থিতির জন্য মোহনবাগান সেখানে খেলতে যায়নি। এমনকি মোহনবাগানের যে 35টা প্লেয়ার আছে জুনিয়র সিনিয়র মিলিয়ে, সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি মোহনবাগান ম্যানেজমেন্টকে চিঠি করেছে। তারা তাদের জীবনের রিস্ক নিয়ে এই খেলাটা খেলতে যেতে চায় না, যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসির কাছে চিঠি করেছে খেলাটা যাতে নিরপেক্ষ ভেন্যুতে করানো হয়। কারণ তাদের কোনো প্লেয়ার ইরানে খেলতে যেতে চাইছে না, এবং মোহনবাগান ম্যানেজমেন্টও কোনো প্লেয়ারকে রিস্কে ফেলতে চাইছে না। তো এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, এএফসি কি মোহনবাগানের এই চিঠিটা অ্যাকসেপ্ট করবে, খেলাটা কি আদৌ নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়া হবে, 3 পয়েন্ট কে পাবে, মোহনবাগান নাকি ট্র্যাক্টর এফসি। মোহনবাগান যে এই খেলতে গেল না, তার জন্য কি মোহনবাগান এএফসি থেকে ব্যান খাবে, বা অতীতে ভারতীয় ক্লাবগুলোর এএফসিতে যে রেকর্ড আছে নাকি সেই সব রেকর্ড মুছে যাবে। তো ভাই দেখো, মোহনবাগান যে সেখানে খেলতে যায়নি তার জন্য একটা সঠিক কারণ দেখিয়েছে, এবং সেই কারণটা সঠিক সেটাও প্রমাণিত হয়েছে। আজকে খেলা ছিল আর গতকাল রাতেই সেখানে আক্রমণ হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। তোমরা ফটোটা দেখলেই বুঝতে পারবে কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি খেলা যায়? আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আমরা খেলা দেখতে ভালোবাসি, আমরা চাই খেলাটা হোক। আর অনেক মোহনবাগান হেটার্স যারা আছে তারা বলছে এএফসি ভয়ে খেলতে যায়নি, ট্র্যাক্টর এফসির কাছে অনেক গোল খাবে বলে খেলতে যায়নি। দেখো ভাই, দিনের শেষে তুমিও তো একটা মানুষ, যে প্লেয়ারগুলো খেলতে যাবে তারাও তো একটা মানুষ। এখানে মোহনবাগান ভারতকে রিপ্রেজেন্ট করছে। যখন ভারতকে রিপ্রেজেন্ট করতে গিয়ে কোনো ভারতীয় বা কোনো ফরেনার জীবনের ঝুঁকি নিয়ে ফেলবে, মৃত্যুর দিকে এগিয়ে যাবে, সেটা কি তোমাদের ভালো লাগবে? আশা করি ভালো লাগবে না। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে গতকাল ইরানে যেটা ঘটে গেছে, তো আমার মনে হয় এই খেলার ফলাফল মোহনবাগানের দিকেই আসতে চলেছে। মানে মোহনবাগান 3-0 গোলে জিততে চলেছে ম্যাচটা, ওয়াক ওভার পেয়ে যাবে মোহনবাগান। তো এবার দেখা যাক, আশা করছি কাল অথবা পরশু মানে 3-4 তারিখ করে এএফসি একটা সিদ্ধান্ত জানাবে, সেই সিদ্ধান্তের দিকে আমাদের সকলের লক্ষ্য থাকবে। এবার কথা বলবো মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচটা নিয়ে, যে ম্যাচটা আগামী 5 তারিখ হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো দেখো, খেলার কথা বললে হয়তো খাতায় কলমে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকবে, কিন্তু বর্তমানে মোহনবাগান যে খেলাটা খেলছে সেখান থেকে কোনোভাবেই আমি মোহনবাগানকে এগিয়ে রাখতে পারবো না। উল্টে মোহামেডান স্পোর্টিংকে আমি এগিয়ে রাখবো, কারণ তাদের প্লেয়ারগুলো যেভাবে খেলছে, বর্তমানে তারা যে ফর্মে খেলছে, অবশ্যই সেটাকে তারিফ করতে হবে। আর একটা ভালো খবর কি, মোহামেডানের রক্ষণভাগ সামলানোর জন্য কিন্তু জোসেফ আর্জের পাশাপাশি আর একজন ডিফেন্ডার চলে এসেছে, যার নাম হলো ফ্লোরেন্ত ওগিয়ার। তো এই ফ্লোরেন্ত ওগিয়ার প্লেয়ারটা কেমন, অতীতে কেমন খেলেছে, তার কেরিয়ার কী আছে, এই নিয়ে কিন্তু আমি একটা বড় ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে মোহনবাগানের জন্য আর একটা ভালো খবর কি, মোহনবাগানের মনস্টার ডিফেন্ডার আলবাত্রো রড্রিগেজ কিন্তু ফিট হয়ে গেছে, দলের সাথে ভালোভাবে প্র্যাকটিস করছে। সঙ্গে নুনো রেইজ, তাকেও কিন্তু আলবাত্রো রড্রিগেজের পাশে রেখে অনেকবার প্র্যাকটিস করাতে দেখা গেছে কোচ মলিনাকে। ভালো ভালো প্লেয়ার নিয়ে এসছে, বিশ্বকাপ নিয়ে এসছে ঠিকই, কিন্তু মোহনবাগান দলের এই রক্ষণটার জন্য কিন্তু সবথেকে বেশি সমস্যায় পড়েছে তারা। তো আশা করছি মোহামেডান ম্যাচের আগে মোহনবাগান নুনো রেইজকে তাদের স্কোয়াডে রেজিস্টার করিয়ে নেবে। এবার নুনো রেইজকে রেজিস্টার করাতে গেলে যে কোনো একজন বিদেশিকে আনরেজিস্টার করাতে হবে। তো কোন বিদেশিকে আনরেজিস্টার করাবে সেই দিক থেকে দেখতে গেলে সবার আগে নাম উঠে আসে টম অলরেডের। এবার অনেকেও ভাববে জেসন কামিন্সকেও আনরেজিস্টার করতে পারে, কিন্তু আমার যা মনে হয় টম অলরেডকেই আনরেজিস্টার করবে, কারণ এখনও পর্যন্ত টম অলরেড যে পারফরমেন্স দিয়েছে
তাতে মনে হয় না মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে এই স্কোয়াডে রাখবে। আর একটা কি, আইএসএলের যা নিয়ম আছে সেটা হলো কোনো প্লেয়ারকে রেজিস্টার করাতে গেলে অন্তত ম্যাচের 48 ঘন্টা আগে রেজিস্টার করাতে হবে। তো নুনো রেইস যদি রেজিস্টার হয় তাহলে 5 তারিখে খেলা আছে, সেদিক থেকে দেখতে গেলে মিনিমাম 3 তারিখে তাকে রেজিস্টার করাতেই হবে এবং যে কোনো একজনকে আনরেজিস্টার করাতে হবে। তো আজকে 2 তারিখ, আশা করছি হয়তো আগামীকাল আমরা খবর পাবো নুনো রেইসকে রেজিস্টার করানো হয়েছে আর কোন প্লেয়ারকে আনরেজিস্টার করানো হয়েছে। ভিডিও শেষে আর একটা কথা বলি, আর একটা খবর বা একটা রিউমর বলতে পারো, এটা রয়েছে আমার কাছে, যেটা হলো অ্যান্তোনিও লোপেজ হাবাস, তাকে নাকি ইস্টবেঙ্গল অফার করেছিল তাদের হেড কোচ হওয়ার জন্য। কার্লোস কোয়াদ্রাস যে স্যাক হয়ে গেছে বা পদত্যাগ করেছে সেইটা তো তোমরা জানো, আমি হয়তো আপডেট দিইনি বা দিতে পারিনি, আশা করছি তোমরা অন্য মাধ্যম থেকে জেনে গেছো। এবং এটাও শোনা যাচ্ছে হাবাস নাকি এই প্রস্তাবটা নাকচ করে দিয়েছে, মানে সে ইস্টবেঙ্গলে আসতে রাজি নয়। এবার সে কীভাবেই রাজি হবে, সে তো ইন্টারকাশিতে কোচিং করাচ্ছে অলরেডি এবং দলটাকে সে মনের মতো করে সাজাচ্ছে, জনি কাউকে পর্যন্ত নিয়ে গেছে। তো সেদিক থেকে দেখতে গেলে হাবাস এই মুহূর্তে ইন্টারকাশি ছাড়বে না, এটাই বোঝা যায়। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।